আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। আইনের আওতায় আনা হবে এফআর টাওয়ার সংশ্লিষ্টদের, বললেন গৃহায়ন মন্ত্রী। রাজধানীর সব ভবনের কাগজপত্র পরীক্ষার ঘোষণা উত্তরের মেয়রের। সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় রাজধানীতে বারবার আগুনে পুড়ছে মানুষ, বলছেন বিশ্লেষকরা। মেয়রের ক্ষমতা বাড়ানোর তাগিদ। এবং দ্রুততম সময়ে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে কেন্দ্রীয় ফায়ার সার্ভিসকে রাজধানীর 4টি অঞ্চলে ভাগ করা হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, বনানীতে এফআর টাওয়ারের সামনে থমথমে অবস্থা বিরাজ করছে। সকাল থেকেই ভবনের সামনে উৎসুক জনতার ভিড় বাড়ছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, আপনি তো বনানীতে এফআর টাওয়ারের সামনে অবস্থান করছেন। এই মুহূর্তে উদ্ধার অভিযানের সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। তামান্না, আসলে গতকালকে অগ্নি নির্বাপনের পর থেকেই কিন্তু যে ফায়ার সার্ভিসের কর্মকাণ্ড সেটি কিন্তু অব্যাহত রয়েছে। সারা রাতই তারা এখানে কাজ করেছেন, উদ্ধার অভিযান চালিয়েছেন এবং সকাল থেকেও কিন্তু তারা বিভিন্ন ফ্লোরে এখনও কাজ করছেন। যে আনুষ্ঠানিকভাবে যে তাদের কাজের সমাপ্তি সেটি কিন্তু এখনও টানেননি, যেহেতু এই ভবনটি 22 তলা ভবন এবং এর অনেকগুলো ফ্লোরই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে 5-6টি ফ্লোর কিন্তু পুরোপুরি পুড়ে গিয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন বহুতল ভবন হওয়াতে এখানে অফিস রয়েছে, সেই অফিসগুলো যারা মালিক রয়েছেন তাদেরকেও কিন্তু এখন পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি, যেহেতু নিরাপত্তার স্বার্থে এবং অনেকের যেহেতু জরুরি কাগজপত্র সহ এখানে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের টাকা পয়সারও থাকার কথা রয়েছে। সে কারণে কিন্তু এখানে পুরোপুরি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং এখানে শুধু ফায়ার সার্ভিস ছাড়া কিন্তু এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য সদস্যরা প্রবেশ করছেন না। একটি বিষয় হচ্ছে যে সকাল থেকেই কিন্তু এখানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, সিটি কর্পোরেশনের মেয়র, উত্তর সিটি কর্পোরেশনের এবং এছাড়া এলজিআরডি মন্ত্রী, ডিএমপি কমিশনার সহ অনেকেই কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা সবাই এক বাক্যে যেটা আমাদেরকে জানিয়েছেন যে এখানে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, যদি কোথাও গাফিলতি থাকে ভবন নির্মাণের ক্ষেত্রে অথবা ভবন নির্মাণের যে প্ল্যান রয়েছে সেই প্ল্যান দেওয়ার ক্ষেত্রেও যদি কারো গাফিলতি থাকে সেগুলো খতিয়ে দেখা হবে এবং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং গৃহায়ন মন্ত্রী বলেছেন, যদি গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকে তাহলে এটিকে তিনি হত্যাকাণ্ড আখ্যায়িত করে তিনি বলেছেন যে এর বিরুদ্ধে ফৌজদারি মামলা পর্যন্ত হতে পারে। এছাড়া ডিএমপি কমিশনার বলেছেন যে তদন্তের পরে তারা তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই তারা কিন্তু যে সব আইনি ব্যবস্থা মেনেই মামলা করার প্রস্তুতি নেবেন এবং যারা জড়িত থাকবেন তাদেরকে গ্রেপ্তারেরও চেষ্টা চালাবেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র ঘোষণা দিয়েছেন যে আগামী 10 দিনের মধ্যে বহুতল ভবন যেগুলো রয়েছে উত্তর সিটি কর্পোরেশনের আওতায় সেগুলোর মালিকদের নোটিশ দেওয়া হবে, তাদের ফায়ার সেফটি সহ অন্যান্য কাগজপত্র ঠিক আছে কিনা এগুলো যদি তারা দিতে ব্যর্থ হয় তাহলে তারা মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এবং গৃহায়ন মন্ত্রীও কিন্তু একই কথা বলেছেন যে বহুতল ভবনে যেগুলো নিয়ম বহির্ভূতভাবে ভবনকে তৈরি করা হয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আপনারা এর মধ্যে জেনেছেন যে এফআর টাওয়ারও কিন্তু 16 তলা ভবনের অনুমোদন ছিল, এখানে 5 তলা বাড়িয়ে তারা 22 তলা ভবন নির্মাণ করেছেন। সেক্ষেত্রে কিন্তু প্রাথমিকভাবে এই ভবনের যে ত্রুটি রয়েছে সেটি প্রতীয়মান। এবং আরেকটি বিষয় হচ্ছে যে অগ্নি নির্বাপনের যে ব্যবস্থা সেটিও কিন্তু পর্যাপ্ত ছিল না বলে বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ আছে। তো সব মিলিয়ে বলা চলে যে এখানে যে উদ্ধার তৎপরতা সেটি কিন্তু এখনও ওই অর্থে অব্যাহত রয়েছে এবং এখানে ফায়ার সার্ভিসের পাশাপাশি আজকেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যদের সাথে সেনাবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন, তারাও কিন্তু রয়েছেন। এছাড়া পুলিশের পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখানে নিহত এবং আহতদের তালিকা প্রকাশ করা হয়েছে, কে কোন হাসপাতালে রয়েছেন সেগুলো প্রকাশ করা হয়েছে। আর উৎসুক জনতার ভিড় ঠেকাতে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য সকাল থেকে রয়েছে। আর একটি সড়ক, বনানী 11 নম্বর সড়কের এক পাশ কিন্তু পুরোপুরি এখনও বন্ধ রয়েছে, যাতে এই ভবনের ঝুঁকিপূর্ণ ভবনের নিচ দিয়ে কেউ চলাচল না করে সেজন্য নিষেধাজ্ঞা রয়েছে। তো সব মিলে বলা চলে যে একটি শোকাবহ পরিবেশ এবং উৎসুক যে জনতা তাদেরও ভিড় রয়েছে এই দুর্ঘটনাস্থলে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। শামীম, ধন্যবাদ আপনাকে। দর্শক, বনানী 17 নম্বর রোডের এফআর টাওয়ারের সামনে থেকে উদ্ধার অভিযানের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম।
আগামী 10 দিনের মধ্যে রাজধানীর সব ভবনের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এফআর টাওয়ার পরিদর্শন করে তিনি একথা বলেন। অন্যদিকে ভবন নির্মাণের ত্রুটি ও নকশা অনুমোদনে কারো গাফিলতি থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শফিকুল ইসলাম শামীমকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বিপ্লব রায়। বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের পর শুক্রবার সকালে এফআর টাওয়ারে ধ্বংসস্তূপ পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম এবং গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, কাগজপত্র পরীক্ষার সময় কারো ত্রুটি ধরা পড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা গণস্বার্থে একটি নোটিশ দিচ্ছি আমরা সকলকে যে প্রত্যেকের ফায়ার সেফটি, বিল্ডিং সেফটির জন্য যা যা কাগজপত্র সব রেডি করতে। আমি ইমিডিয়েটলি নোটিশ দেওয়ার পরপরই কিন্তু আমরা আমার ম্যাজিস্ট্রেট পাঠাবো। এদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম বলেন, এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা কোনো দুর্ঘটনা নয়, বরং গাফিলতির মাধ্যমে সংগঠিত হত্যাকাণ্ড। এজন্য ভবন নির্মাণের ত্রুটি ও নকশা অনুমোদনে কারো গাফিলতি থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাদের বিরুদ্ধে এই জাতীয় গাফিলতির কারণে যে নির্মম হত্যাকাণ্ড, সে ব্যাপারে আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। কাউকে ছাড় দেওয়া হবে না, তিনি যত প্রভাবশালী হন। এর আগে সেখানে পরিদর্শনে গিয়ে ভবনের ত্রুটি চিহ্নিত করতে জাতীয় কমিশন গঠনের দাবি জানান গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন। রাষ্ট্র তার দায়িত্ব পালন করেছে কিনা, যেসব প্রতিষ্ঠানের দায়িত্ব আছে প্ল্যান অনুমোদন করা, তারা তাদের দায়িত্ব পালন করেছে কিনা, এগুলো প্রশ্ন তো আমরা অবশ্যই গভীরে গিয়ে দেখব। আমি বিশ্বাস করি সরকারও একটা তদন্ত কমিটি গঠন করবে, কিন্তু যেন তেনভাবে তদন্ত করলে চলবে না। এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামও। বিপ্লব রায়, এটিএন বাংলা, ঢাকা। ভবন নির্মাণের ত্রুটি এবং বিদ্যুৎ, গ্যাস ও পানির মতো দরকারি নাগরিক সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণেই বারবার আগুনে পড়ছে মানুষ। বিশ্লেষকরা বলছেন, সেবা সংস্থাগুলোর আমলাতান্ত্রিকতা কমিয়ে মেয়রের ক্ষমতায়ন বাড়ানো গেলে এ ধরনের দুর্ঘটনা কমে আসবে। সেই সাথে ফায়ার সার্ভিসের আধুনিকায়ন করা এবং দক্ষ ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দল তৈরির পরামর্শ দিয়েছেন তারা। দেখুন মাহবুবুল আলমের রিপোর্ট। নগরের ভবন নির্মাণে নিয়ম মানার ক্ষেত্রে কোনো আপোষ নয়। এখনই দুর্নীতি বন্ধ করতে কার্যকর পরিকল্পনা না নিলে সামনের দিনগুলোতে মৃত্যুর মিছিলে যোগ হতে পারে নগরীর যে কারো নাম। 8 থেকে 10 তলার উপরে বিল্ডিং হওয়ার সাথে সাথে ওই বিল্ডিংয়ে তোমার ফায়ার ফাইটিং ফেসিলিটিস থাকতে হবে। অর্থাৎ ফায়ার ব্রিগেডের যে পানির পাইপ থাকে, এই পাইপ একেবারে নিচে বা উপরের পানির ট্যাঙ্ক থেকে আরম্ভ করে মোটর সহ প্রত্যেক ফ্লোরের ভাইটাল জায়গায়, সিঁড়ির কাছে বা অন্যান্য জায়গায় লাগিয়ে রাখতে হবে। কাঁচ ভেঙে আগুন লাগলে যেন ওইখান থেকে প্রথম আমি পানি দিতে পারি। আমরা ফায়ার ফাইটিং নিয়ে যারা কাজ করেন তাদের প্রথম বক্তব্য হচ্ছে, প্রথম 8 থেকে 10 মিনিটের মধ্যে যদি আগুনকে কন্ট্রোল করার চেষ্টা করা যায়, তখনই ফায়ার ব্রিগেড এসে তোমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পারে। ওখানে ফায়ার ড্রিল ঠিকমতো হয়নি, মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। এবং এই যে ওখানে যে ফায়ারের সিস্টেম যেগুলো আছে, হোজ ড্রিল আছে, ফায়ার এক্সটিংগুইশার, এগুলো ব্যবহারই হয় নাই। তার মানে এগুলা ব্যবহার করার যে প্রবণতা, সেই সিকিউরিটি ফোর্স অন্তত কিছু লোককে ট্রেন করার কথা, সেটা করা হয় নাই। শুধু ফায়ার সার্ভিসের দক্ষতা দিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে, মেয়রের অধীনে সমন্বিতভাবে সেবা সংস্থাগুলো আইনের যথাযথ প্রয়োগ করলে দুর্ঘটনা নিয়ন্ত্রণ সম্ভব। ট্যাক্স কালেকশন করা, লাইট পোস্টের বাল্ব বদলানো আর ঝাড়ু দেওয়া, এবং দেখবা যে কারণে আমাদের মেয়ররা লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি বছর 2বার 3বার ঝাড়ু দেওয়া অনুষ্ঠান করে। অর্থাৎ এইটাই তার একমাত্র কাজ, কিন্তু ওনার কাজ তার চেয়ে অনেক বড়। এই যে ফায়ার ব্রিগেড তার আন্ডারে থাকার কথা, এই যে ট্রাফিক পুলিশ তার আন্ডারে থাকার কথা, রাস্তা ঠিকমতো ব্যবহার করা হচ্ছে কিনা সেটি তার দেখার কথা। প্রচুর দর্শক দেখেছি। এই দর্শকের হাতকে যদি আমরা প্রশিক্ষণ করতে পারতাম, তারা দর্শক হতো না, তারা এই দুর্যোগে অংশগ্রহণ করে মানুষ বাঁচাতে সক্ষম হতো। সেই সাথে বিশ্বের অন্যতম ঘনবসতির এই শহরে অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা কমাতে বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারের ক্ষেত্রে নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শ বিশ্লেষকদের।
মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দ্রুততম সময়ে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে কেন্দ্রীয় ফায়ার সার্ভিসকে রাজধানীর 4টি অঞ্চলে ভাগ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। হাতিরঝিলে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। ফায়ার সার্ভিসকে আরও গতিশীল ও কার্যকর ভূমিকা রাখতে আধুনিকায়ন করা হবে বলেও জানান তিনি। আমরা চিন্তা করছি ফায়ার সার্ভিস মানে ইকুইপমেন্টসগুলো আমরা এক জায়গায় না রেখে আমরা শহরের 4 জায়গায় আমরা রাখবো, যাতে করে যখনই যে কোনো ইনসিডেন্ট হয় খুব দ্রুতভাবে সেখানে চলে যেতে পারে। ঢাকা সিটিকে সেভ করার জন্য মানে যে কোনো দুর্ঘটনা থেকে তারা ওইখানে ক্যামেরাদের নিয়ন্ত্রিত হবে এবং যেখানে যেই ধরনের দুর্ঘটনা ঘটবে তাৎক্ষণিকভাবে আইডেন্টিফাই করে সেইখানে সেই ধরনের যেখানে পুলিশের দরকার পুলিশ যাবে, যেখানে অ্যাম্বুলেন্সের দরকার অ্যাম্বুলেন্স যাবে, কিংবা যেখানে ফায়ার সার্ভিসের দরকার সেখানে ফায়ার সার্ভিসরা যাবে। বনানীর অগ্নিকাণ্ড নিয়ে রাজনীতি না করে হতাহতদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। রাজধানীর শিল্পকলা একাডেমিতে বিশ্ব যোগাযোগকারীদের কাউন্সিলে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী জানান, এফআর টাওয়ারে অগ্নি নির্বাপন সহ জনগণের জীবন রক্ষায় কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল না। একটি রাজনৈতিক দল আছে সবকিছুতে রাজনীতি খোঁজে এবং কোনো দুর্ঘটনা হলেও সেখানেও রাজনীতি খোঁজার চেষ্টা করে। আমি অনুরোধ জানাবো, সব কিছুকে দয়া করে রাজনীতিকরণ করবেন না, বরং পীড়িত মানুষগুলোর পাশে দাঁড়ান। আমরা সবাই তাদের পাশে দাঁড়াই এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য যেন সবাই সচেতন থাকি। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে আওয়ামী লীগ আবারও বাকশাল প্রতিষ্ঠার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতি আর অপকর্ম আড়াল করতেই প্রধানমন্ত্রী বাকশালের গুণগান করছেন বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব আরও বলেন, একদলীয় শাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে খালেদা জিয়াকে বিনা অপরাধে কারাবন্দী রাখা হয়েছে। তারা যখন ব্যর্থ হয়েছে সম্পূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করতে, রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে, তখন তারা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছে। দুর্নীতি, তাদের সমস্ত কুকর্ম, অপকর্ম যারা করছে এই দেশকে, রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, সেটাকে আড়াল করার জন্য এখন আবার তারা সে একদলীয় শাসনের আওয়াজ তুলতে শুরু করেছে। মধ্যরাতে শেষ হচ্ছে 4র্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণা। এ পর্বে আগামী রোববার দেশের 122টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে 16টি উপজেলায় নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর মাধ্যমে ভোট। তবে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পাশাপাশি বিদ্রোহী একাধিক প্রার্থী থাকায় এই নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছেন ভোটাররা। তবে নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, আগামীকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হবে। এছাড়া সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বৈশাখের এখনও বাকি 2 সপ্তাহেরও বেশি, অথচ এই অজুহাতে রাজধানীর বাজারে ইলিশের দাম কেজিতে বেড়েছে প্রায় 200 থেকে 300 টাকা। বিক্রেতারা জানান, ইলিশ ধরাতে নিষেধাজ্ঞা থাকায় পর্যাপ্ত মাছ পাওয়া যাচ্ছে না। এদিকে চড়া মাংসের বাজারও। আদ্দিন সাজিবের রিপোর্ট। আসছে পয়লা বৈশাখ। বাঙালির প্রাণের উৎসব এলেই বাড়ে ইলিশের চাহিদা, তাই বাজারে বাড়ে ইলিশের দাম। কিন্তু সে দাম এবার আগেভাগেই চলে যাচ্ছে ক্রেতাদের নাগালের বাইরে। শুধু তাই নয়, বেশি দামে বিক্রি হচ্ছে বাজারের অন্য সব মাছও। ইলিশ মাছ তো একদম ধরা ছোঁয়ার বাইরে। তারপরে সামনে বৈশাখ মাস, ওই নববর্ষগুলোকে প্রথমে অনেকে কালেকশন করছে, সেই জন্য ইলিশ মাছের দাম একটু চড়া। ছোট মাছটা মার্কেটটা মাথায় রাখে না থাকার কারণে বড় মাছটার উপরে চাপ পড়ছে, বিদায় বড় মাছটা আপনার পার পিসে 200-300 টাকার ডিফারেন্স হয়ে গেছে। গাড়ির মাছ ইলিশ ধরা বন্ধ, এই জন্য মাল আমদানি কম, এই জন্য মাছের দাম একটু বেশি আর কি। ক্রেতাদের স্বস্তি নেই মাংসের বাজারেও। গরু, খাসি, মুরগি সব মাংসের দামই খানিক বাড়তি এ সপ্তাহে। আগে 500-র নিচে পাওয়া যেত, এখন 500 থেকে 550 হয়ে গেছে গরুর গোশ। সবার একটা বাজেট থাকে, সেই বাজেটের বাইরে চলে গেলে ডেফিনেটলি একটা সবার এক্সপেন্ডিচারে একটা ইম্প্যাক্ট পড়ে। অবশ্য সপ্তাহের ব্যবধানে সবজির দাম
কিছুটা কমেছে। খাজনা বিক্রি হয়েছে গত সপ্তাহে 100 টাকা 80 টাকা কেজি, এই সপ্তাহে বিক্রি করতেছি আমরা 60 টাকা কেজি 70 টাকা কেজি। 3 থেকে 4টা হাত বদল হয়, এই 4 হাত বদল হওয়ার কারণে অনেক বেশি দাম বেড়ে যায়। চালের দামে ওঠানামা নেই এ সপ্তাহের বাজারে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে জাতীয় স্মরণ সভার আয়োজন করেছে নিউজিল্যান্ড। ঠিক 2 সপ্তাহ আগে ঘটে যাওয়া শহরটির ইতিহাসের সবচেয়ে নৃশংসতম এই হত্যাযজ্ঞ স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় 20,000-এরও বেশি লোক। প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন তার বক্তব্যে বিশ্বব্যাপী বর্ণবাদের অস্তিত্বের কথা স্বীকার করে এর বিরুদ্ধে বিশ্বকে একযোগে লড়াই করার আহ্বান জানান। নিউজিল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যম অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে। স্মরণ সভায় গান পরিবেশন করেন ধর্মান্তরিত মুসলিম ইউসুফ ইসলাম ওরফে ক্যাট স্টিভেন্স। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়েই নয়, উচ্চশিক্ষায়ও শিক্ষার্থীর সংখ্যা ক্রমাগত বাড়ছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে শিক্ষাবিদরা বলেন, অর্জন এবং ভালো ফলাফলে তারা কোনো কোনো ক্ষেত্রে ছাপিয়ে যাচ্ছে উন্নত দেশের শিক্ষার্থীদেরকেও। শিক্ষাখাতে বাজেট বাড়ানো সহ শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তারা। পার্টিক্স খেলার খবর। দেশের 65টি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজধানীতে শুরু হয়েছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প। হাতিরঝিলের এমপি থিয়েটারে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এই আয়োজনে 3000 অ্যাথলেট 10টি ইভেন্টে অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে সাইক্লিং এবং ম্যারাথনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। আইনের আওতায় আনা হবে এফআর টাওয়ার সংশ্লিষ্টদের, বললেন গৃহায়ন মন্ত্রী। রাজধানীর সব ভবনের কাগজপত্র পরীক্ষার ঘোষণা উত্তরের মেয়রের। সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় রাজধানীতে বারবার আগুনে পুড়ছে মানুষ, বলছেন বিশ্লেষকরা। মেয়রের ক্ষমতা বাড়ানোর তাগিদ। এবং দ্রুততম সময়ে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে কেন্দ্রীয় ফায়ার সার্ভিসকে রাজধানীর 4টি অঞ্চলে ভাগ করা হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে। আল্লাহ হাফেজ।